আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এসএসসি ব্যাচ 27 এন্ড 28, ঠিক আছে, অর্থাৎ 9 এন্ড 10 এর স্টুডেন্টরা, তোমাদের এ প্লাস যদি ঠেকানোর মতো কোনো সাবজেক্ট থাকে, ভয়ঙ্কর একটা সাবজেক্ট থাকে, সেটা হলো সমাজ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে তোমরা যে বইটা চিনো, ঠিক আছে। এন্ড এই এমন একটা সাবজেক্ট, ম্যাক্সিমাম মানুষের এই সাবজেক্টে মার্ক থাকে এইটা অথবা এইটা, তাও ভালো এইটাও থাকতে পারে। এই যে সামান্য একটুর জন্য মানুষের এ প্লাসটা মিস হয় এই সমাজ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটাতে। কিন্তু আমরা যদি একটু ট্রিক্স এর মাধ্যমে এই বইটা পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে ইজিলি, আমরা কিন্তু ইজিলি এরকম নাম্বার পাবো। তো তোমরা কোনটা চাও? তোমরা কি এইটা চাও নাকি তোমরা এইটা চাও, বলো। যদি তোমরা এইটা চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে একটু ট্রিক্স এর মাধ্যমে সমাজ বইটা পড়তে হবে। লাইক সমাজ বইতে অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে আমাদের বাছাই করে সুন্দর সুন্দর চ্যাপ্টার পড়তে হবে। পড়বা তো সবই, মানে পরীক্ষার আগে যে লাস্ট রিভিশনটা দিবা, ওই টাইমে একবার রিডিং সব তো পড়তেই হয়। মানে একদম, মানে তুমি যেগুলো অ্যান্সার করবাই করবা এরকম মানে একটা সিচুয়েশন, তখন তুমি বাছাই করে ভালো ভালো অধ্যায় নিবা। নিয়ে এর মধ্যে একটা অধ্যায় তো অনেকগুলা টপিক থাকে, সবকিছু কি লাগে? লাগে না। কিছু টপিক থাকে যেগুলো পড়তে হয়। প্রশ্নে কি আসবে কি না আসবে, প্রশ্নের প্যাটার্ন কিরকম, এটা বুঝি। যার কারণে আজকে তোমাদের আমি যে অধ্যায়টা পড়াবো, সেই অধ্যায়ে জাস্ট কয়েকটা টপিক পড়াবো। And এই টপিক গুলা পড়লে তোমাদের এই অধ্যায়টা তো ক্লিয়ার হবেই। এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন আসে, ইনশাল্লাহ তোমরা 10-এর মধ্যে সৃজনশীল, এই তোমার সমাজ তো সৃজনশীলতা হয়তো 10-এ 10 দেবে না, কিন্তু তোমরা 8-9 ইজিলি পাবা। এন্ড সমাজে 8-9 পাওয়া মানে সৃজনশীল কয়টা? 7টা, 7 নং 63 মার্ক। আর যদি সংক্ষিপ্ত থাকে 7টার জায়গায় 5টা থাকে, যাই হোক মোটামুটি 70-এর 63-62 পাওয়া কিন্তু অনেক বড় সড়ো ব্যাপার স্যাপার, ঠিক আছে। যাই হোক, তো চলো আমরা শুরু করব। আজকে আমরা পড়ব সমাজ এর 10 নাম্বার অধ্যায়। সমাজের কত? 10 নাম্বার অধ্যায়, বিজিএস চ্যাপ্টার কত? 10। আচ্ছা, চ্যাপ্টার 10। আচ্ছা, আমি দেখিনি এটা চ্যাপ্টার 10 নাকি চ্যাপ্টার 11। আচ্ছা, হ্যাঁ, এটা চ্যাপ্টার 10। এন্ড এই অধ্যায়টার নাম হলো জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ আমরা এখানে বুঝতেছি, এখানে সম্পদ বলতে কিছু আছে আর আমাদের অর্থনৈতিক ব্যবস্থা বলতে কিছু আছে, রাইট? আচ্ছা, যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে সর্বপ্রথম আমাদের আগে ভাবতে হবে যে অধ্যায় আমরা কি কি পড়বো। সবার প্রথমে আমরা অধ্যায় পড়বো হলো সম্পদ কি। সম্পদ কি? সম্পদ কত প্রকার? কত প্রকার? আচ্ছা, সম্পদ কি, সম্পদ কত প্রকার, এইগুলো আমরা পড়বো। এরপর আমরা কি পড়বো? অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার আছে, বাংলাদেশে কি কোন অর্থনৈতিক ব্যবস্থাটা বিদ্যমান, এন্ড সৃজনশীলে কিভাবে আসে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, ফার্স্টে আসো সম্পদ কি। ধরো একটা বস্তু, যে বস্তুটার উপযোগ আছে, তারপরে তোমার এই বস্তুটার বাহ্যিকতা আছে, তারপরে এই বস্তুটার হস্তান্তর যোগ্যতা আছে, আর এই বস্তুটার, আচ্ছা ওইটার নাম কি, উপযোগ, তারপরে সাথে কি ছিল, উপযোগ অ্যান্ড অপ্রাচুর্যতা, ঠিক আছে, অপ্রাচুর্যতা। আচ্ছা, সবার প্রথমে আমরা বুঝি যে উপযোগ কি। উপযোগ হলো যখন কোন একটা জিনিস তোমার অভাব পূরণ করবে, তখন সেটা আমরা উপযোগ বলতে পারি। লাইক তুমি ধরো, এই যে আমার, যদি আমি এই ড্রপ শোল্ডারটার কথা বলি, এটা আমার অভাব পূরণ করছে, কারণ আমার কিন্তু বস্ত্রের প্রয়োজন, আমার পোশাক প্রয়োজন। তো এই জিনিসটা আমার যেই প্রয়োজনটা মিটাইছে, আমার অভাবটা পূরণ করছে, যার কারণে আমি এটাকে সম্পদ বলতে পারি। আচ্ছা, এরপর আসো অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা কি? অপ্রাচুর্যতা হলো এমন একটা বিষয় যেটা মনে করো চাহিদার তুলনায় যোগান কম। যেমন আমার এই জিনিসটা, ধরো তোমার কিভাবে বোঝাই, আমার একটা ক্লাসরুমে 50 জন স্টুডেন্ট আছে, তাদের টিফিন দিতে হবে, তাহলে আমার 50টা টিফিন লাগবে। আচ্ছা, 50টা টিফিন লাগবে, কিন্তু আমার যে যে লোক রান্না করে বা যে লোক টিফিন আনবে,
সে আনছে কয়টা? 30টা। তাহলে কি আমার এখানে অভাব পড়ছে না, যে আমার দরকার 50টা কিন্তু আমার এখানে কি আছে কত? 30টা। অর্থাৎ আমার চাহিদা বেশি কিন্তু আমার যোগান কম, আমার লাগবে বেশি কিন্তু আমি বানাইতে পারছি কম। এই ক্ষেত্রে জিনিসটা সম্পদ এ রূপান্তরিত হবে। আবার তুমি ধরতে পারো যে তোমার বাতাসের কথা যদি আমি চিন্তা করি, যে আমি যে অক্সিজেন নিচ্ছি, আমি যতটুকু চাই নিতে পারি, কিন্তু বাতাসে কি এর পরিমাণ আরো বেশি না? অবশ্যই বেশি, কিন্তু অত কিছু তো আমার লাগতেছে না। যার কারণে এই অক্সিজেনটাকে কিন্তু আমরা সম্পদ হিসেবে ধরি না, যে তো অনেক আছে, আমি এর জন্য নিলে কি বা হইব। এই জন্য কিন্তু এটা অবশ্যই আমরা সম্পদ হিসেবে ধরি না। যদি এটা সম্পদ হিসেবে ধরা লাগতো তাহলে অক্সিজেনও কিন্তু টাকা দিয়ে কেনা লাগতো। যারা শ্বাসকষ্টের রোগী আছে তারা অবশ্য বুঝবা। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম? আমরা উপযোগ পড়লাম। আমরা পড়লাম কি? উপযোগ। আমরা পড়লাম উপযোগ। তারপরে আমরা পড়লাম অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা। আরে বানানটা কি? ওয়েট ব্রো, কি একটা অবস্থা। চ চ অপ্রাচুর্য। অপ্রাচুর্য। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হলো বাহ্যিকতা। বাহ্যিকতা। বাহ্যিকতা কি? মানে যেটা বাইরে থেকে ধরা যায়। ধরতে পারবো বাহ্যিকতা, তবে কিছু সম্পদ আছে ওইটা বাইরে থেকে ধরা যায় না কিন্তু ফিল করা যায়। যাই হোক, এরপরে আরেকটা কি থাকে? হস্তান্তর যোগ্যতা। হয় এই ধরো তোমার এই যে কলমটা, মার্কারটা, এটা কি আমি হস্তান্তর করতে পারবো না? মানে আমি আমার থেকে আরেকজনকে আমি দিতে পারবো, হস্তান্তর যোগ্যতা রয়েছে, যার কারণে এটা কিন্তু একটা সম্পদ। ঠিক আছে, তো আমরা সম্পদ বলতে কি বুঝলাম? এমন একটা বস্তু, যে বস্তুটার উপযোগ রয়েছে, অপ্রাচুর্যতা রয়েছে, বাহ্যিকতা রয়েছে এবং হস্তান্তর যোগ্যতা রয়েছে, তাকেই কিন্তু আমরা সম্পদ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরা যদি বুঝো, তারপরে আসো সম্পদ কত প্রকার। সম্পদ সাধারণত 5 প্রকার। কয় প্রকার? সম্পদ হলো 5 প্রকার। আচ্ছা, 5 প্রকার কি কি? যদি আমি তোমাকে বলি, 5 প্রকার হলো একান্ত ব্যক্তিগত, ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় এবং আন্তর্জাতিক। বুঝছো? সবার প্রথমে আসো আমরা ব্যক্তিগত করি। 5 প্রকার, তার মধ্যে 1 নম্বরে কি? ব্যক্তিগত। ব্যক্তিগত সম্পদ। আচ্ছা, ব্যক্তিগত কি সম্পদ? ব্যক্তিগত সম্পদ কি হইতে পারে? আমি একটা পার্সন, আমার একটা বাড়ি আছে, বাড়িটা আমার নামে, এটা আমার সম্পদ, ব্যক্তিগত সম্পদ, তাই না? ঠিক আছে, এটা তোমার শুধু বাড়ি না, এটা তোমার কলম হইতে পারে, কলমটা তোমার, তোমার ব্যক্তিগত সম্পদ। বইটা তোমার, তোমার ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদ হলো এইগুলা। এরপর আসো একান্ত ব্যক্তিগত সম্পদ। তোমরা বলবো ভাইয়া ব্যক্তিগত সম্পদ আর একান্ত ব্যক্তিগত সম্পদ আবার কি? দেখো আমি বুঝাই। দ্বিতীয়ত আমরা কি? একান্ত ব্যক্তিগত সম্পদ। একান্ত ব্যক্তিগত সম্পদ। আচ্ছা, একান্ত ব্যক্তিগত সম্পদ হলো সেই সব সম্পদ যেগুলা তুমি বাদে আর কেউ ব্যবহার করতে পারে না। লাইক তুমি ধরতে পারো তোমার প্রতিভা, তোমার গুণাগুণ, তুমি গান গাইতে পারো খুব ভালো, এটা তোমার একান্ত ব্যক্তিগত সম্পদ। তুমি গান গাইতে পারো ভালো, তুমিই গাইতে পারবা, তোমার কণ্ঠস্বর দিয়ে অন্য কেউ গান গাইতে পারবে না। যার কারণে কি হলো? এটা তোমার একান্ত ব্যক্তিগত সম্পদ। ঠিক আছে, তারপরে আসো সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত সম্পদ কি? সমষ্টিগত সম্পদ অর্থাৎ তোমাকে আমি যদি বলি যে তোমার যে বলছিলাম বা ব্যক্তিগত সম্পদ বাড়ি ঘর, তো তোমার বাড়ি কি তুমি একা ব্যবহার করো? অবশ্যই না। তোমার বাড়িতে তুমি থাকো, তোমার বাবা থাকে, তোমার মা থাকে, তোমার ভাই থাকে, তোমার বোন থাকে, তাই না? থাকে না? তো এই সবাই মিলে তো তোমরা তো থাকো। এই জন্য বাড়ি কিন্তু সমষ্টিগত সম্পদের মধ্যে পড়ে, পড়ে কিনা? আবার সমষ্টিগত সম্পদ বলতে সাধারণত সেই সব সম্পদ বোঝায়
যে সম্পদটা মানে কয়েকজন মিলে একসাথে ব্যবহার করতে পারে। তুমি চাইলে স্কুল, তোমার স্কুলকে কল্পনা করতে পারো, তোমার বিদ্যালয়, তুমি একা একা ওখানে পড়ালেখা করো না, তোমরা তোমার সহপাঠীরা সবাই মিলে ওখানে পড়ালেখা করো, তো ওটাও কিন্তু একটা সমষ্টিগত সম্পদের মধ্যে পড়ে, তাই না? আচ্ছা, সমষ্টিগত সম্পদ এইটা। এরপর আসো 4 নাম্বার, জাতীয় সম্পদ। এই জাতীয় বানান কি ভুল করছে? দীর্ঘিকার হইব না রস্বীকার হইব? জাতীয় সম্পদ, না ঠিকই আছে, জাতীয় সম্পদ। হ্যাঁ, মানে কনফিডেন্স একদম এখান থেকে এখানে গেছে গা। যাই হোক, মানুষের মনে করো উন্নতি হয়, আমার অবনতি হতো, ইনশাল্লাহ আবার উন্নতি হবে। আচ্ছা, যাই হোক, জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ হলো সাধারণত এই যে প্রথম যে 3টা সম্পদ বলছি না, ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ আর সমষ্টিগত সম্পদ, এই 3টা সমষ্টি হলো তোমার জাতীয় সম্পদ। সাধারণত জাতীয় সম্পদ বলতে তোমার দেশে তোমার এই তোমার জাতি কি বলে, তোমরা যে জাতিটা, জাতি মানে বুঝো তো? আচ্ছা, তোমার এই জাতীয় সম্পদ হলো সেই সব সম্পদ যে তোমরা পরে একটা গোটা জাতি মিলে এই সম্পদটা ব্যবহার করতেছো। লাইক তুমি ধরতে পারো তোমার বিভিন্ন কিছু হইতে পারে, এই রাস্তাঘাট, এই তোমার হাসপাতাল, এই তোমার ইউনিভার্সিটি, এই ধরো তোমার বিভিন্ন কিছু হইতে পারে যেটা জাতীয় সম্পদের অন্তর্গত। এখন জাতীয় সম্পদকে আবার 2 ভাগে ভাগ করা যায়। জাতীয় সম্পদকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার প্রাকৃতিক, প্রাকৃতিক, আর 2 নাম্বার মানব সৃষ্ট। মানব সৃষ্ট। প্রাকৃতিক কি? প্রাকৃতিক ভাগ, প্রাকৃতিক হলো প্রাকৃতিক ভাবে যে জিনিসটা বেড়ে উঠছে। তুমি ধরতে পারো বন অঞ্চল, তুমি ধরতে পারো গাছপালা, তুমি ধরতে পারো বিভিন্ন কিছু, মানে যেগুলো প্রাকৃতিক ভাবে বেড়ে উঠছে আর তুমি সম্পদ হিসাবে সেটা ব্যবহার করতেছো। শুধু তুমি তুমি না, তোমার পুরো জাতিটাই। তো সেটা কিন্তু প্রাকৃতিক। আর মানব সৃষ্ট কি? এই যে বললাম, রাস্তাঘাট হইতে পারে, ব্রিজ হইতে পারে, এ ধরো পদ্মা সেতু, যমুনা সেতু, বিভিন্ন কিছু হইতে পারে। এটা কি পুরো জাতি মিলে ব্যবহার করতেছে, তো এটা মানব সৃষ্ট। অর্থাৎ জাতীয় সম্পদে আমরা 2টা ভাগ পাইছি, একটা বেশি প্রাকৃতিক, আর কি কি মানব সৃষ্ট। ঠিক আছে, 4 প্রকার বললাম। 5 নম্বরে যে জিনিসটা সেটা হলো, 5 নাম্বার হলো আন্তর্জাতিক। আন্তর্জাতিক সম্পদ। আচ্ছা ভাইয়া বলো তো আন্তর্জাতিক সম্পদ কি? আন্তর্জাতিক সম্পদ হলো এমন একটা সম্পদ যেটা মনে করো লাইক কোনো জাতির উপরে নির্ভর করে না। এটা আসলে আন্তর্জাতিক মানে তোমার আন্ত মানে বুঝো, আন্ত মানে বাহির, জাতি মানে তো জাতি মানে বহিরা জাতি। যাই হোক, পুরা পৃথিবীর মানুষ যখন ওই সম্পদটা ব্যবহার করতে পারবে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক বিষয়, তখন সেটাকে আমরা আন্তর্জাতিক সম্পদ বলতে পারি। ধরো মহাসাগর, সাগর মহাসাগর, এটা তো কতগুলা দেশ নিয়ে বিস্তৃত, তাই না? তো এটা আন্তর্জাতিক সম্পদ হলো এরকম। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সম্পদ কি দেখছি। সম্পদ কত প্রকার? 5 প্রকার। ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ, জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদের আবার 2টা ভাগ ছিল, প্রাকৃতিক সম্পদ আর মানব সৃষ্ট সম্পদ। আচ্ছা, এরপর আমরা পড়ছি আন্তর্জাতিক সম্পদ। সম্পদ নিয়ে মোটামুটি আমরা অনেক কিছু পড়ছি। সম্পদ নিয়ে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হলো উৎপাদন। উৎপাদন জিনিসটা আমরা বুঝবো। ঠিক আছে, আমরা যদি উৎপাদন জিনিসটা বুঝতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে উৎপাদন কি, সম্পদের সাথে উৎপাদনের কানেকশন কি, আমি কেন উৎপাদন করব। ঠিক আছে, উৎপাদন থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, বা ক নাম্বার বা খ নাম্বারের প্রশ্ন আসতে পারে। উৎপাদন, আচ্ছা উৎপাদন, উৎপাদন হলো সম্পদের এক রূপ থেকে অন্য রূপে নেওয়া। কাঠ চিনো? কাঠ, গাছ কাটলে যে কাঠ হয়, কাঠ কি একটা সম্পদ? কাঠ বিক্রি করে তুমি টাকা পাবা, এর হস্তান্তর যোগ্যতা আছে, এর বাহ্যিকতা আছে, এর উপযোগ আছে, এমনকি এর কিন্তু অপ্রাচুর্যতাও আছে। তো কাঠ একটা সম্পদ। এই তোমার কাঠ একটা, এই ধরো তোমার কাঠ, কয়েকটা কাঠ মনে করো আমি এখানে রাখছি, হ্যাঁ, এই ধরো তোমার কয়েকটা কাঠ আমি এখানে রাখছি, এটা কি কাঠ? এই কাঠ থেকে আমি উৎপাদন করলাম একটা চেয়ার। এই চেয়ার হয়েছে।
চেয়ার, হ্যাঁ হয়েছে। আচ্ছা যাই হোক, বাংলায় লিখি চেয়ার। কাঠ থেকে কি আমি একটা চেয়ার উৎপাদন করলাম। অর্থাৎ উৎপাদন হলো সম্পদের এক রূপ থেকে সম্পদকে আরেক রূপে নেওয়া। চেয়ারও কি একটা সম্পদ, তো কাঠও একটা সম্পদ ছিল, সম্পদের এক রূপ থেকে আমি সম্পদের আরেক রূপে নিয়ে গেলাম, এন্ড এটাই হলো কিন্তু উৎপাদন। আচ্ছা, উৎপাদনের জন্য আমাদের কিছু ধাপ রয়েছে, যেমন আমাদের ভূমি দরকার, তারপরে আমাদের দরকার শ্রম। আচ্ছা, ভূমি দরকার, শ্রম দরকার, এরপরে আমাদের দরকার হলো মূলধন। মূলধন, মূলধন, এন্ড এই তিনটাকে একত্রে বলা হয় সংগঠন। সংগঠন, গ হইতে পারে, ঘ হইতে পারে, যাই হোক। দেখো, ভূমি, ভূমি হলো তুমি যেখানে কাজটা করবা সেই জায়গাটা, অর্থাৎ একটা জমি। ভূমি উৎপাদনের জন্য আমাদের একটা জায়গা দরকার। আমি যে একটা জিনিস উৎপাদন করলাম, কাঠ থেকে চেয়ার বানাইলাম, কই আকাশে উড়া উড়া করছি না, আমি কিন্তু ভূমিতে আমার একটা জায়গা, একটা জমির উপরে করছি। তারপরে দেখো শ্রম, কাঠ থেকে যে আমি চেয়ারটা বানাইছি আমার কি শ্রম দেওয়া লাগছে, কাঠগুলা কাটা লাগছে, ভাঙা লাগছে, পেরেক মারা লাগছে, বিভিন্ন কাজ করা লাগছে, তো আমার কি শ্রম লাগছে। মূলধন, আমি কিন্তু কাঠ কিনছি, আমি কিন্তু চেয়ার বানাইছি, আমি কিন্তু এই কাজটা করার জন্য কিন্তু আমার মূলধন লাগছে। মূলধন সাধারণত কোনো মুনাফা না, মূলধন হলো তুমি যে কাজটা করতেছো এটার জন্য তোমার ইনভেস্টমেন্ট, তুমি কিন্তু সেইটাকেই মূলধন বলতে পারো। আচ্ছা, এন্ড এই তিনটাকে যদি আমি একত্র করি তাহলে সেটা হবে সংগঠন। মনে হয় ঘ হবে না। আচ্ছা, সংগঠন, এটাকে বলা হয় সংগঠন। আর যে এই সংগঠনটা করে তাকে বলা হয় সংগঠক। সংগঠক বা উদ্যোক্তা, বা কি উদ্যোক্তা, আমরা উদ্যোক্তা বলবো, বা উদ্যোক্তা। এই উদ্যোক্তা কি উদ্যোগ গ্রহণ করে, ধরো তুমি উদ্যোক্তা, তুমি আজকে উদ্যোগ গ্রহণ করলা যে তুমি ফুল গাছ লাগাইবা, যার জন্য তোমার একটা জমি দরকার, তোমার ফুলের টব দরকার, তোমার একটা ফুল গাছের চারা দরকার, আর তোমার কিছু মাটি দরকার, তোমার ওটা পানি ঢালার জন্য কিছু সরঞ্জাম দরকার। এটার জন্য তুমি মূলধন খরচ করলা, তাহলে তোমার জমি থাকলো, তোমার শ্রম দেওয়া হলো, তুমি কষ্ট করছো, তোমার শ্রম হলো, তোমার মূলধন দেওয়া হলো ওইগুলো কেনার জন্য, তারপরে এইগুলো হলো সংগঠন। আর তুমি যেহেতু উদ্যোগটা গ্রহণ করছো তার মানে তুমি সংগঠক বা তুমি হলো সেই উদ্যোক্তা, যার ফলে তুমি কি উৎপাদন করতে পারলা। অর্থাৎ আমরা কি উৎপাদন জিনিসটা বুঝলাম, অর্থাৎ সম্পদের এক রূপ থেকে আমরা অন্য রূপে নিয়ে গেলে সেটাকে আমরা উৎপাদন বলবো। ভিডিও হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, যদি ভিডিও হয় তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এন্ড এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, দেখো আমি বেশি টাইম নেব না, কিছুক্ষণের মধ্যে তোমাদের কিন্তু এই পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো। এন্ড এইরকম চ্যাপ্টার সমাজে, একটা চ্যাপ্টার সমাজে, বিজিএস একটা চ্যাপ্টার শেষ করা মুখের কথা না। তুমি যদি পড়ো, নিজে রিডিং পড়ো, তোমার অনেক টাইম লাগবে একটা চ্যাপ্টার শেষ করতে। আর যেহেতু এখন তোমরা 9-10-এ পড়ো, 9-এর প্রায় অর্ধবার্ষিক শেষ, কিন্তু সমাজের একটা 10 নাম্বার চ্যাপ্টার বুঝতে হবে, তোমরা কিন্তু এখন ওই পর্যন্ত যাও নাই। কিন্তু যারা 10-এ পড়ো, যারা এসএসসি ব্যাচ 27, কিছুদিন পরে পরীক্ষা, তাদের হয়তো মোটামুটি অধ্যায়টা পড়া হয়েছে, তো তাদের জন্য রিভিশনের জন্য বেস্ট হইতেছে আশা করি। আর যারা 9-এ পড়ছে তারাও তোমরা এই ভিডিওটা যদি দেখো, ইজিলি বুঝতে পারবে যে তোমার কি কি পড়া লাগবে। আর আমি তো বুঝাই দিতেছি, পড়তে চাই দেখবে এগুলাই আছে, এটা আরো ইজিলি বুঝতে পারতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি অর্থনৈতিক ব্যবস্থার দিকে যাই, আচ্ছা তার আগে বলি, পুরো অধ্যায়টা রিডিং করতে হবে, একবার কি দুইবার মাস্ট রিডিং করতে হবে। আমি যে টপিক গুলো দেখাচ্ছি এগুলো সৃজনশীলের 10-এ 9 পাওয়ার জন্য দেখাচ্ছি, বা সৃজনশীলে এগুলো ছাড়া আসে না। এমসিকিউ তে তো আসতে পারে, তাই না? এমসিকিউ আমি কেমনে দেখাবো, এমসিকিউ তো অনেক এমসিকিউ আছে, যার কারণে তোমাদের অবশ্যই পুরো অধ্যায়টা রিডিং করতে হবে। ভাইয়া বুঝো, প্রত্যেকটা অধ্যায়ে 700-800-1000 এমসিকিউ পড়ার থেকে অধ্যায়টা রিডিং করা অনেক ভালো। টাইমও বাঁচবো, কষ্টও কম, আবার 700-800 এমসিকিউ মুখস্থও থাকে না, মনেও থাকে না, পরীক্ষার হলে গিয়ে দেখবা আবার এর ভিতর থেকে হয় না। এর থেকে ভালো পুরো অধ্যায়টা রিডিং করো, বইয়ের বাইরের থেকে এমসিকিউ আসে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা যাই অর্থনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারে 4টা অর্থনৈতিক ব্যবস্থা দেওয়া আছে। কয়টা? 4টা। তার মধ্যে একটা হলো
ধনতান্ত্রিক, ধনতান্ত্রিক, তান্ত্রিক। দ্বিতীয়টা হলো সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক। তারপরে হলো মিশ্র, তারপরে হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, আচ্ছা লিখছি তো, আবার কষ্ট করে লিখবো কেন? তাহলে আমাদের যদি এই চারটা অর্থনৈতিক ব্যবস্থা পড়া শেষ হয়, আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হলো বাংলাদেশে, আমাদের বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থাটা বিদ্যমান। এটা পড়ার পরে আমাদের চ্যাপ্টার শেষ। তোমাদের সৃজনশীলে গ নাম্বার মানে উদ্দীপক দেওয়া থাকবে, গ নাম্বারে বলবে যে এই দেশটা কোন অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে, চারটার মধ্যে যে কোনো একটা হবে, ওইটা নিয়ে লিখবা। ঘ নাম্বারে বলবে যে উক্ত দেশটির অর্থনৈতিক ব্যবস্থা এবং তোমার দেশের মানে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোনটা বেটার, এরকম হইতে পারে। বা ধরো আরেকটা দিয়া দিল যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আর উপরের ওই উদ্দীপকের ব্যবস্থা, দুইটার মধ্যে কোনটা বেটার। বা উদ্দীপকের দুইটা দেশ দিল, একটা দেশ গণতান্ত্রিক আরেকটা দেশ সমাজতান্ত্রিক, ঘ নাম্বারে পার্থক্য করতে বললো যে কোনটা বেটার। সাধারণত এই চ্যাপ্টার থেকে এই ধরনের ঘ নাম্বারের কোশ্চেন আসে, আর গ নাম্বারে তো বললামই কি আসে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা পড়বো ধনতান্ত্রিক, তারপরে আমরা পড়বো সমাজতান্ত্রিক, তারপরে মিশ্র, তারপরে ইসলামী। ঠিক আছে, চলো সবার প্রথমে আমরা ধনতান্ত্রিক করি। হ্যাঁ, যখন তোমরা সৃজনশীল লিখবা তখন তোমরা পয়েন্ট করে লিখবা যে উদ্দীপকে যদি ধনতান্ত্রিক হয় তাহলে লিখবা উদ্দীপকে, উদ্দীপকে যাই হোক মানে লেখলা যে সেটা হলো ধনতান্ত্রিক। ঠিক আছে, উদ্দীপকের দেশটির অর্থনৈতিক ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে। কেননা আমরা জানি, ধরো তোমার এক নাম্বারে দিলাম, এক নাম্বার না পয়েন্ট আকারে লিখবে। ঠিক আছে, এই যে এরকম দিবে, এক নাম্বার পয়েন্ট, এই দুই নাম্বার পয়েন্ট, এরকম দিবা। তো প্রথম পয়েন্টে দিবা যে মালিকানা, মালিকানা। ঠিক আছে, কি থাকবে? মালিকানা, সম্পদের মালিকানা। হ্যাঁ, সম্পদের মালিকানা কি? সম্পদের মালিকানা হলো তুমি যে সম্পদ, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আমি তোমাকে বুঝাই। ধরো তুমি একটা উদ্যোক্তা, তুমি একটা বিজনেস দিলা। এখন এই বিজনেসটার যে তোমার যে হয়, ধরো তোমার কলকারখানা হইতে পারে, তোমার দোকান হইতে পারে, তোমার স্কুল হইতে পারে, তোমার কোচিং হইতে পারে, যাই হোক, তো সেইটার যে মালিক থাকবে সেটা তুমিই থাকবা। এটাই হলো ব্যক্তিগত মালিকানাধীন। ঠিক আছে, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আমি তোমাদেরকে জাস্ট প্যারামিটার গুলা দেখায় দিব। ঠিক আছে, যে প্যারামিটার গুলা কি, আর বিস্তারিত লাগবা তুমি, যেটা আমি মুখ দিয়ে বিস্তারিত বলতেছি ওইটা তুমি খাতায় লাগবা, আমি তোমাকে প্যারামিটার গুলা ধরে দিই। মালিকানা কি? ব্যক্তিগত মালিকানাধীন, ব্যক্তি মালিকানাধীন, ব্যক্তি মালিকানাধীন। ব্যক্তি মালিকানাধীন বলতে ওই যে বললাম, যে উদ্যোগ, তুমি যদি উদ্যোক্তা হও, তুমি যে উদ্যোগ গ্রহণ করবা সেটার কি মালিক কি তুমি, তাই না? এই তোমার স্কুল কলেজে, তোমার ফ্যাক্টরি, কলকারখানা, ইন্ডাস্ট্রি, যা খুশি তাই হইতে পারে। আচ্ছা, এরপরে মালিকানা থাকবে ব্যক্তি মালিকানাধীন। এরপরে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, উদ্যোগ গ্রহণে স্বাধীনতা। আচ্ছা, তোমার ব্যবসা, তোমার বিজনেস, কি উদ্যোগ নিবা কি না নিবা সেটা একমাত্র তোমার ইচ্ছা। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উদ্যোগ গ্রহণে ব্যক্তির বা উদ্যোক্তার স্বাধীনতা থাকে। ঠিক আছে, তারপরে তোমার ভোক্তার স্বাধীনতা, ভোক্তার স্বাধীনতা, তোমার উৎপাদন যে ভোগ করবে তার স্বাধীনতা। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই নাই, সেটা হলো এই যে এই জিনিসটা মনে রাখবা, অভাব
দাঁড়াও, অভাব প্রথমে ঠিক লিখছিলাম, প্রচেষ্টা, অভাব প্রচেষ্টা, উৎপাদন, বন্টন, ভোগ। এই জিনিসটা বুঝবা, যখন তোমার কিছুর অভাব থাকবে, এটা কিন্তু এমসিকিউতে আসে, যখন তোমার কিছুর অভাব থাকবে তখনই তো তুমি চেষ্টা করবা, চেষ্টা করার ফলে কি হইব, একটা জিনিস উৎপাদন হইব, উৎপাদন হওয়ার পরে তো তুমি সেটা বন্টন করবা সবার মাঝখানে, তারপরে তো সবাই ভোগ করবে। লাইক তোমার ছোট ভাই, অনেকের ছোট ভাই বোন আছে না, তো ধরো তোমার ছোট ভাই বোন চিপস খাবে, কি খাবে, চিপস। আচ্ছা, যদি চিপস খায়, তোমার কাছে চাইবে যে ভাইয়া চিপস দাও, আপু চিপস দাও, তুমি চিপস দিবা। আচ্ছা, এবার যদি তুমি চিপস দাও, তুমি তাকে চিপস দিলা, তাকে বন্টন করলা, অর্থাৎ সে ভোগ করতে চায়, সে খাইতে চায়, যার ফলে তুমি তাকে বন্টন করলা, তুমি দিলা। আচ্ছা, বন্টন বুঝলাম, ভোগ করলাম, বন্টন, তুমি যদি তাকে বন্টন করতে চাও, তোমার কি উৎপাদন করতে হবে জিনিসটা, সে তুমি উৎপাদন করো বা ফ্যাক্টরির লোক উৎপাদন করো, চিপস ফ্যাক্টরির লোক, উৎপাদন তো করতে হবে, উৎপাদন না করলে তুমি তাকে দিলা কেন, তো তুমি বন্টন করার জন্য তুমি উৎপাদন করলা। আচ্ছা, উৎপাদন কি ফাও ফাও হবে, উৎপাদন করার জন্য কি চেষ্টা করতে হবে না, চেষ্টা না করলে কি উৎপাদন হবে, এই জন্য তুমি প্রচেষ্টা করলা, যার ফলে উৎপাদন হইলো। তুমি চেষ্টা করো নাই, ফ্যাক্টরির লোক চেষ্টা করছে, যার ফলে উৎপাদন হয়েছে, যাই হোক, চেষ্টা তো হয়েছে। আচ্ছা, চেষ্টা, চেষ্টা কখন করবে, যখন অভাব থাকবে, তোমার ছোট ভাই বোনের মতো আরো 100 জনের ছোট ভাই বোন চিপস খাবে, তো দোকানে এত নাই, দোকানে আছে 10টা, তো বাকি 90টা কি, অভাব। তো এই অভাবের কারণে ফ্যাক্টরির লোকজনরা চেষ্টা করছে, অভাবের কারণে, যদি অভাব না থাকতো অলরেডি সব আছে, তাহলে চেষ্টাও করতো না, তো যেহেতু অভাব হয়েছে যার কারণে চেষ্টা করছে, তো এই জন্য অভাব। অর্থাৎ তোমার কোনো কিছুর অভাব থাকলে তুমি সেটার আহ চেষ্টা করবা উৎপাদনের জন্য, তো চেষ্টা করার ফলে উৎপাদন হবে, উৎপাদন যদি হয়ে যায় তখন তুমি বন্টন করতে পারবা, আর বন্টন যদি হয়ে যায় তখন তুমি ভোগ করতে পারবা। বুঝতে পারছো, এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা যদি তুমি মনে রাখো, তারপরে আসো ভোক্তার স্বাধীনতা কি, ভোক্তা মানে মনে করো তুমি ফ্যাক্টরি খুলছো, বুঝছো, তুমি ফ্যাক্টরি খুলছো, ফ্যাক্টরি না, তুমি একটা কলকারখানা খুলছো, যেখানে তুমি কি বানাও, বিস্কুট বানাও, বিস্কুট, তো তুমি বিস্কুট বানাও, তুমি বিস্কুট বাজারে ছেড়ে দিছো, আমি ভোক্তা, আমি বিস্কুট কিনতে গেছি, আমার যেই করা মন চাই আমি কিনবো, কোনো সমস্যা আছে, নাই, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অন্তত কোনো সমস্যা নাই, তো ভোক্তার স্বাধীনতা আছে। আচ্ছা, তারপরে 4 নম্বরে আসো, অবাধ প্রতিযোগিতা, অবাধ প্রতিযোগিতা, অবাধ প্রতিযোগিতা, আরে দীর্ঘিকার আর রস্বীকারের মধ্যে আমি বারবার ফাইসা চাই কেন, আচ্ছা হইলো, কিছু একটা হইব, ঠিক আছে, অবাধ প্রতিযোগিতা, তো অবাধ প্রতিযোগিতা কি, তুমি বাজারে বিস্কুট লঞ্চ করছো, কিন্তু ওইখানে আরো অনেক ব্যক্তি আছে, তারাও তাদের বিস্কুট দেয় দোকানে দোকানে, তো তাদের বিস্কুট থেকে তোমার বিস্কুট যেন ভালো হয় আর তোমার উৎপাদনের জন্য বেশি হয়, এই জন্য তুমি প্রতিযোগিতায় লাগো, মানে একটা কম্পিটিশন শুরু করে দাও, যেটা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আছে, তো এটাকে অবাধ প্রতিযোগিতা আমরা বলতে পারবো। তারপরে আসো শ্রমিক শোষণ, শ্রমিক শোষণ, শ্রমিক শোষণ কি, শ্রমিককে তার ন্যায্য মজুরি তুমি দাও না, কারণ তুমি অধিক মুনাফা অর্জন করতে চাও, ঠিক আছে, এই ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে শ্রমিককে তার ন্যায্য মজুরি দেওয়া হয় না, যার কারণে এটাকে শ্রমিক শোষণ বলা হয়। আর এর সব থেকে বড় কারণ সর্বাধিক মুনাফা অর্জন, সর্বাধিক মুনাফা অর্জন, সর্বাধিক মুনাফা কি অর্জন, তুমি সর্বাধিক মুনাফা অর্জন করার জন্য তুমি শ্রমিককে কি দাও না, তার ন্যায্য মজুরি দাও না, খুবই খারাপ, খুবই খারাপ, এটা খুবই খারাপ বিষয়, এটা করা যাবে না, ঠিক আছে। তারপরে এই, ঠিক আছে, এর দুটো লেখলে চলবে। আচ্ছা, মনে রাখবা, সৃজনশীলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধনতান্ত্রিককে খারাপ অবস্থায় বলা হয়, সব থেকে ভালো বলা হয় হলো তোমার কি মিশ্র, মিশ্র আছে না, সাধারণত ইসলামী থেকে কোশ্চেন কম আসে,
নাহলে ইসলামী বেস্ট হইতো। তো সাধারণত ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের মধ্যে পার্থক্য করলে সমাজতান্ত্রিককে একটু আগায় রাখবা, ঠিক আছে। আর যদি সমাজতান্ত্রিক বা ধনতান্ত্রিকের সাথে যদি মিশ্রর কম্পিটিশন হয়, মিশ্রকে আগায় রাখবা। আচ্ছা, ধনতান্ত্রিক বুঝলাম, এবার আসলে আমরা সমাজতান্ত্রিক করবো। কি করবো? সমাজতান্ত্রিক। আরে লেখা রে, সমাজতান্ত্রিক। আচ্ছা, সমাজতান্ত্রিক। এখানে মালিকানা ব্যক্তি মালিকানা থাকে না, রাষ্ট্র রাষ্ট্র মালিকানা থাকে। রাষ্ট্র মালিকানাধীন থাকে, অর্থাৎ একটা দেশের সরকার রাষ্ট্র বা সরকারের মালিকানাধীন থাকে, ঠিক আছে। আহ সরকারের মালিকানাধীন কি? যেমন সরকারি কাজকর্মগুলো যেখানে হয়, সরকারি তোমার বিভিন্ন অফিস আদালত যেগুলো, সেগুলোর মালিক কি সরকার না? তো এই জন্যই, বা রাষ্ট্র, তো এই জন্য সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মালিকানা থাকে রাষ্ট্র মালিকানাধীন বা সরকার মালিকানাধীন। উদ্যোগ গ্রহণের স্বাধীনতা থাকে না, উদ্যোগ গ্রহণের স্বাধীনতা নেই, কারণ সরকার যা বলবে তাই। ভোক্তার স্বাধীনতা থাকে না, তুমি যত ইচ্ছা তত কিনতে পারবা না। দেখবা বিভিন্ন জায়গায় পুলিশে ধরে যে এই অমুক লোক এতগুলা মানে তেলের সংকট বাইরে, কিন্তু সে ধরো তোমার 200-300 লিটার, 200-300 যে 5 লিটারের যে বোতল গুলো আছে না, ওইগুলা 200-300টা কিনা খাটের নিচে এইখানে ওইখানে সাইরা রাখা দেয়। তো ওই সব কিন্তু ধরে। অর্থাৎ ভোক্তার স্বাধীনতা নাই, এটা লিমিটেড। তুমি এতটুকু কিনতে পারবে, এর বেশি কিনতে পারবা না। তো ভোক্তার স্বাধীনতা নাই। আচ্ছা, অবাধ প্রতিযোগিতা থাকে না, এই পয়েন্টটি বাদ, অবাধ প্রতিযোগিতা থাকে না, ঠিক আছে। এখানে কার সাথে প্রতিযোগিতা করবো আমি? শ্রমিক শোষণ থাকে। এইখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জন করতে চায় তারা, যার কারণে তারাও কিন্তু শ্রমিক শোষণ করে, ঠিক আছে। তারাও কি করে? শ্রমিক শোষণ করে। তারাও কিন্তু শ্রমিককে তার ন্যায্য মজুরিটা দেয় না, ঠিক আছে। মনে রাখবা, তারাও কিন্তু শ্রমিককে তার ন্যায্য মজুরিটা দেয় না। বুঝতে পারছো? আচ্ছা, অর্থাৎ তোমার এখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বিষয়গুলো এরকমই হয়। আচ্ছা, দেখি আর কি কি আছে সমাজতান্ত্রিক, আর কি কিছু আছে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সর্বাধিক মুনাফা অর্জন, আচ্ছা আছে সমাজতান্ত্রিক উৎপাদনের আচ্ছা, কার্যবাহী সরকারি নির্দেশনা, ভোক্তার স্বাধীনতার অভাব, অর্থনৈতিক কার্যবাহীর উদ্দেশ্য। আচ্ছা, উদ্দেশ্য কি? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ছোট অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিদিন। আচ্ছা, ঠিক আছে। আয় বন্টন। ঠিক আছে, একটা পয়েন্ট মিস করছি, সেটা হলো, আচ্ছা এখানে আমি 4 নাম্বার পয়েন্টে লিখে দিই, এটা 5, এটা 6। আচ্ছা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা একটা উদ্দেশ্য থাকে। গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যেমন উদ্দেশ্য ছিল সর্বাধিক মুনাফা অর্জন, এখানেও আছে, কিন্তু এখানে আরেকটা উদ্দেশ্য হলো নাগরিকের মৌলিক চাহিদা রক্ষা, যেটা গণতান্ত্রিকের থেকে এটাকে কিন্তু আলাদা করে, আরো ভালো বেটার করে। নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, মৌলিক অধিকার রক্ষা, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাজতান্ত্রিক। আচ্ছা, বইতে দেখবা আয় বন্টন, যেটা আয় বন্টন হচ্ছে শ্রমিক শোষণের মাধ্যমে, মানে ওইটাই, ঠিক আছে। যখন আমি বন্টন করব তখন আমি শ্রমিককে শোষণ করতেছি, তাকে ন্যায্য মজুরিটা দিতেছি না, এটাই। আচ্ছা, এরপরে যদি আমি সমাজতান্ত্রিকের কথা বলি, সমাজতান্ত্রিক, আচ্ছা আমি যদি পুরোটা নাম যে তোমরা রাগ করবা আমি জানি, হ্যাঁ, মনে মনে বলবা এই কোন লেভেলের আইসা, হ্যাঁ, অলস, লেজি। মিশ্র, মিশ্র। আচ্ছা, মিশ্রতে কি? মালিকানা, এটা সরকারও হইতে পারে বা ব্যক্তিও হইতে পারে। কেন? কারণ মিশ্র হলো ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের মিক্স ভার্সন। অর্থাৎ এইখানে তোমার মালিকানা একটা যেই কি বলে সম্পদ, অর্থনীতি, ঠিক আছে, একটা সম্পদ, বা ধরো একটা, যাই হোক, ওইটার মালিক কিন্তু সরকারও হইতে পারে অথবা যে কোনো একটা ব্যক্তি হইতে পারে, ঠিক আছে। তারপরে কি কি বলছিলাম? মালিকানা পর আর কি বলছিলাম? উদ্যোগ গ্রহণ, উদ্যোগ গ্রহণের স্বাধীনতা না? উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, এটা ব্যক্তি চাইলে নিজে ব্যক্তি, হ্যাঁ, যদি কেউ চায় সে নিজেও এটা স্বাধীনতা আছে। আবার যদি সরকার হয়, সরকারের স্বাধীনতা আছে।
মানে এক কথায় ভাই ধনতান্ত্রিকে দেখছো না যে উদ্যোগ গ্রহণ করতে পারে, যেহেতু উদ্যোগটা তুমি চাইলে তুমি করতেই পারবা। আবার যদি এরা সরকারের কর্মকর্তা হয় তাহলে তো সরকারে চাইলে নিজে উদ্যোগ মানে গ্রহণ করতে পারে। তো স্বাভাবিক ব্যক্তি যে মিশ্র, যেহেতু ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের মিক্স ভার্সন, তো স্বাভাবিক এরকমই তো হইব যে উদ্যোগ গ্রহণে যদি ব্যক্তি মালিকানাধীন হয় তাহলে ব্যক্তি মালিকানাধীন হলে ব্যক্তি নিজে উদ্যোগ গ্রহণ করতে পারবে, আর সরকারের মালিকানাধীন হলে সরকার নিজে উদ্যোগ গ্রহণ করবে, এই আর কি। তারপরে আর কি আছে, ভোক্তার স্বাধীনতা। ভোক্তার স্বাধীনতা তো আছে না, ভোক্তার স্বাধীনতা ও লেখা কি তোমার কি কি আছে এত প্রতিযোগিতা, সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান, মুনাফা অর্জন, উদ্যোক্তা ও ভোক্তার স্বাধীনতা, এবং একই তো ভাই, একই তো সবই তো একই। তো মালিকানা বুঝছি, উদ্যোগ গ্রহণ আমরা বুঝছি, ওই সরকারি বেসরকারি যেটা সবার প্রথমে লেখা না, ওইটাই যে তোমার একটা প্রতিষ্ঠান সরকারি হইতে পারে বেসরকারি হইতে পারে, সরকারি হইলে কি সরকারের মালিকানাধীন, বেসরকারি হইলে কি ব্যক্তির মালিকানাধীন, নিয়ে যাই, ঠিক আছে, প্যারা খাওয়ার দরকার নেই। উদ্যোগ গ্রহণ আমরা বুঝছি। আর এইখানের লক্ষ্য, এইখানের লক্ষ্য বা আয় বন্টন নিয়ে যদি আমি কথা বলি, আয় বন্টন, আয় বন্টন নিয়ে যদি কথা বলি, এখানেও শ্রমিককে শোষণ করা হয়, শ্রমিককে শোষণ করা হয়। বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু মিশ্র মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, বাংলাদেশে কি শ্রমিক শোষণ হচ্ছে না? কত আন্দোলন দেখতেছি, কত কিছু দেখতেছি। আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমরা মিশ্রতে আমরা এরকম ভাবে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের একটা মিক্স ভার্সন অবশ্যই দিব, ঠিক আছে, যেখানে আমরা বললাম এটা এগুলো বলতে পারি। তো এরপরেও যদি আমাদের জিজ্ঞেস করেছে কোনটা বেটার, তখন আমরা বলবো মিশ্র বেটার। কারণ মিশ্রতে কিন্তু লোক, পুরা দেশটা সমাজতান্ত্রিক হওয়া মানে বুঝো, কোনো ব্যক্তি নিজের কোনো একটা উদ্যোগ নিতে পারতেছে না, আবার পুরো দেশটা গণতান্ত্রিক হওয়া মানে বুঝো শ্রমিকরা না খেয়ে মরবে। তো মিশ্রকে দুইটাকে মিক্স করে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা মোটামুটি স্থিতিশীল অবস্থা পাওয়া যায়, ঠিক আছে। এটার পরে আমি যদি তোমাকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাতে যাই, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা খুব সমৃদ্ধ এন্ড সুন্দর। ইসলামী, হ্যাঁ, ইসলামী মালিকানা, মালিকানা হলো ব্যক্তি মালিকানাধীন, ব্যক্তি মালিকানাধীন থাকে। 2 নাম্বার তোমার ইসলামীতে পয়েন্ট কম। তো 2 নাম্বারে আমরা যদি বলি তোমার আয় বন্টন, আয় বন্টনের কথা যদি বলি, এখানে শ্রমিকের কোনো শোষণ হয় না, শ্রমিক শোষণ হয় না, শরিয়া ভিত্তিক, শরিয়া ভিত্তিক বন্টন হয়। মানে ইসলামের শরীয়ত অনুযায়ী যেরকম ভাবে বলা হয়েছে ওইরকম ভাবে কিন্তু তোমার শ্রমিককে তার ন্যায্য মজুরি দেওয়া হয়, তাকে ঠকানো হয় না। এন্ড ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা অবশ্য ব্যক্তি মালিকানাধীন থাকে, অর্থাৎ ব্যক্তি নিজেই থাকে উদ্যোক্তা, ঠিক আছে। এন্ড এটা তোমরা রিডিং করলে খুব ভালো পারবা। এরপরে যদি আমি বাংলাদেশের কথা বলি, একটা প্রাচীন সময়, এটা এমসিকিউতে আসতে পারে যে প্রাচীন কালে যখন তোমার জমিদার প্রথা ছিল, তখন বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা ছিল? তো তখন তুমি বলতে পারো বাংলাদেশে তখন সামন্ততান্ত্রিক, কি তান্ত্রিক? সামন্ততান্ত্রিক, ঠিক আছে, সামন্ততান্ত্রিক। তার আগে লিখি বাংলাদেশের, বাংলাদেশ অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশ, তো তখন সেটাকে কি আমরা সামন্ততান্ত্রিক বলবো, সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যেটা ছিল ভূস্বামী কেন্দ্রিক। ভূস্বামী কি? কিছু উল্লেখযোগ্য ভূমির মালিককে ভূস্বামী বলা হয়, বা তোমরা যাই হোক ভূস্বামী কেন্দ্রিক আর কি। তো দেশের খুব অনেক বড় বড় অনেক বিশাল বিশাল সম্পদ এরকম ছোট একটা গোষ্ঠীর কাছে থাকতো, মানে খুব কম লোকের কাছে পুঞ্জীবিত থাকতো। তো সামন্ততান্ত্রিক ছিল তখন। কিন্তু যদি আমি বর্তমানে কথা বলি,
তো বর্তমানে বাংলাদেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তবে এটাকে আমরা মিশ্র বলতে পারি। এমসিকিউতে যদি আসে বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, চোখ বন্ধ করে মিশ্র দাগায় দিবা, ঠিক আছে? এরা একটু ঝামেলাদার এমসিকিউ, আমিও প্যারা খাইছি বহুত, কিন্তু মিশ্রই দাগাইবা। কেননা বাংলাদেশে তুমি যদি একটু লক্ষ্য করো, অনেক পরিমাণ বেসরকারি প্রতিষ্ঠান আছে যেগুলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আন্ডারে। আচ্ছা, অনেক পরিমাণ সরকারি অনেক পরিমাণ কিন্তু সরকারি অর্থ মানে অনেক পরিমাণ সরকারি অফিস আদালত আছে, ঠিক আছে, যেগুলা কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বিদ্যমান। তো যে জায়গায় ধনতান্ত্রিকও আছে সমাজতান্ত্রিকও আছে আর দুইটাই চলতেছে, সেটাকে আমরা কি বলি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলি। অর্থাৎ আমাদের বাংলাদেশে কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, বাংলাদেশে মিশ্র মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। হোয়াটএভার, যাই হোক, তো এই এতটুকু যদি তুমি পড়ো, তোমার চ্যাপ্টার 10 শেষ, তোমার চ্যাপ্টার 10 শেষ, ঠিক আছে? যাই হোক, ঠিক থাকলে ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। শেয়ার করো ভিডিওগুলো। আল্লাহ হাফেজ, টাটা।